আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের 17 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এই কদিনে আপনাকে যতটুকু চিনেছি তাতে আমার খাতিরে এসব করা কোনো ব্যাপারই নয় আপনার জন্য। তাছাড়া আর কোনো কারণও তো দেখছি না। আপনি হয়তো ভেবেছেন আপনি টাকা দিলে আমার ভাই আমার সাথে ভালো ব্যবহার করবে আর আমি তাতে খুশি হয়ে যাব, তাই না? রুদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলে বইয়ের নিকটে এগিয়ে এলো। মেয়েটা সব বুঝেছে তাই আর কিছু লুকানোর প্রয়োজন মনে করলো না। নিকটস্থ দাঁড়িয়ে বলল, যদি এসব করেও থাকি তাহলে ভুলটা কোথায় আদ্রিজা? আপনার মুখের হাসির চেয়ে বেশি আমার কাছে আর কিছুই ম্যাটার করে না। স্বামীর কথাই ভালো লাগবে নাকি ভাইয়ের কথা ভেবে খারাপ লাগবে বুঝতে পারলো না যেন। মুখে ব্যথাতুর হাসি ফুটিয়ে বলল, মানুষ কখন খুশি হয় জানেন? যখন কেউ মন থেকে আমাদের জন্য কিছু করে। ভাইয়া টাকার বিনিময়ে আমার সাথে ভালো ব্যবহার করবে এটা জানার পর আমার মুখে কখনোই হাসি ফুটবে না। ভাইয়া যদি নিজের ভুল বুঝতে পারে, কখনো আমাকে ভালোবেসে বোন বলে ডাকে, আমি সেদিনই খুশি হব। আপনি আর কোনো টাকা দিবেন না দয়া করে। লম্বা বক্তব্য শেষ করে মুখ উচালো আদ্রিজা। রুদ্ধ তার পানে একদৃষ্টে তাকিয়ে আছে। কি দেখছে এমন করে লোকটা? আদ্রিজা নিজের চোখ আড়াল করার চেষ্টা করলো। রুদ্ধ মেয়েটার মাথা এক হাতে রেখে শান্ত শীতল করে বলল, একদিন সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দিব, প্রমিস। শুধু এটা বলুন, আপনার ভাই টাকা দিয়ে কি করে? আদ্রিজা এবার লজ্জায় কান্না পেল। নিজের ভাইয়ের অকর্মের কথা এখন স্বামীর কাছে বলতেই দ্বিধা হচ্ছে। তবুও ছোট করে বলল, ও ওর বন্ধুদের সাথে জুয়া খেলে, এটা সবাই জানে, কিন্তু ছেলেটা কারো কথাই শুনে না। এ নিয়ে আব্বুর সাথে ঝামেলা ভাইয়ার। রুদ্ধ আর কিছু শোনার প্রয়োজন মনে করলো না। বাকিটা সে নিজেই জেনে নেবে। মেয়েটার এসব বলতে অস্বস্তি হচ্ছে তা বুঝতে বাকি রইল না। সামনে থেকে সরে যেতে যেতে বলল, এখন তৈরি হয়ে নিন, আপনাকে ভার্সিটিতে রেখে তারপর কাজে যাব আমি। রুদ্ধ নিজের ফোন আর প্রয়োজনীয় জিনিস নিয়ে রুম থেকে বের হতে নিল। স্বামীর যাওয়া দেখে আদ্রিজা কিছু একটা স্মরণ হতেই পিছু থেকে ডেকে উঠল, রুদ্ধ সাহেব। হঠাৎ ডাক শুনে পদযুগল স্থির হয়ে গেল রুদ্ধর। এমন সুন্দর করে ডাকলে যে তার মরণ নিশ্চিত, মেয়েটা কি তা বুঝে না? সেভাবে দাঁড়িয়ে থেকে মুচকি হেসে বলল, শুধু রুদ্ধ ডাকলে বেশি ভালো শোনাতো। যাই হোক, বলুন আর কি বলতে চান? আদ্রিজা যেন এবার আরো অস্বস্তি বাড়ল। ইতি করে বলে উঠল, আমার কিছু টাকা প্রয়োজন। সামান্য টাকা চাওয়াতে এই মেয়ে এত লজ্জা পাচ্ছে। ও খুদা। হাসি পেলেও হাসলো না। সুযোগ দিল মেয়েটাকে আস্তে আস্তে তার সাথে ফ্রি হওয়ার। পিছু ফিরে বইয়ের দিকে এগিয়ে আসতে আসতে বলল, কারণ জানার ইচ্ছা হচ্ছে। হঠাৎ নিচ থেকে টাকা চাইছেন যে? আদ্রিজা সাফাই গাইতে গাইতে তড়িঘড়ি করে বলল, আসলে কাল মেঘদের সাথে লুডো খেলে হেরে গিয়েছিলাম, তাই ওরা সবাই ট্রিট চেয়েছে, তার জন্য টাকা প্রয়োজন। রুদ্ধ এগিয়ে গিয়ে একটা কার্ড বাড়িয়ে ধরলো। তা দেখে আদ্রিজা বলে উঠল, ক্যাশ দিলে ভালো হতো। রুদ্ধ বইয়ের কথা মতো কিছু ক্যাশ বের করে কার্ডের সমেত হাতে গুজে দিয়ে বলল, এটা রেখে দিন কাছে, সময় অসময়ে খরচ করবেন, এতে আর স্বামীর কাছে টাকা চাইতে হবে না, আর অস্বস্তিও হবে না আপনার। দ্রুত নিচে আসুন, অপেক্ষা করছি। ইস, লোকটা বুঝে গেল যে তার অস্বস্তি হচ্ছিল। রুদ্ধ আর কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল রুম থেকে। রুদ্ধ চলে যেতেই আদ্রিজার টাকাগুলো ব্যাগে ভরে নিয়ে দ্রুত তৈরি হওয়ার কাজে লেগে পড়লো। আর এদিকে রুদ্ধ নিচে এসে সরাসরি ডাইনিং টেবিলে গিয়ে বসলো। মোটামুটি সবাই এখানে উপস্থিত। রায়া কলেজ ড্রেস পরে একেবারে রেডি হয়ে নিচে এসে ভাইয়ের পাশে বসলো। নূরজাহান বেগম মেয়েদের সাহায্যে সবার পাতে খাবার বেড়ে দিতে রায়া নিজের হাতে ভাইয়ের সম্মুখে মেলে ধরে মিষ্টি এসে বলল, দেখ ভাইয়া, এই সুন্দর হাতে এখন তেল মশলা মাখাতে ইচ্ছা হচ্ছে না। বুদ্ধিমান রুদ্ধ বোনের কথা বুঝতে পেরে খাবার মাখিয়ে আগে বোনের সামনে বাড়িয়ে ধরলো। পাশ থেকে তা দেখে রুনাক ব্যঙ্গস্বরে বলে উঠল, ওই ডাইনি, রোজ এত বাহানা করিস কেন? দুদিন পর বিয়ে দিব, তখন কি ভাইয়ার সাথে যাবে তোকে খাওয়াতে? ঢঙ্গের আর শেষ নেই। আর ভাইয়া তুমি বা ওকে এত আশকারা দাও কেন বলো তো? রুদ্ধ ভাইয়ের দিকে তাকালো না। রুনাক খাওয়ার মাঝে উচ্চারণ করলো, ওর পিছে না লেগে খাওয়া শেষ কর। রায়া ছোট ভাইয়ের পানে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, ভাইয়া আমাকে ভালোবেসে দেখে তোমার খুব জ্বলে তাই না? তুমি খুব খারাপ ছোট ভাইয়া। আর আব্বু তোমার ছেলে আমাকে ডাইনি বলেছে, তুমি কিছু বলবে না তাকে? শেষের কথাটা বাবার পানে তাকিয়ে বলল রায়া। বোনের পাশাপাশি বসে রুনাক রায়ার মাথায় একটা চাটি মারলো। রাশেদুল সাহেব এবার মুখ খুলে নিলিপ্ত স্বরে বলে উঠল, রুনাক শান্ত হয়ে খাবার খাও, না হলে কিন্তু ভরা মঞ্জিলে তোমার পুল খুলে দিব। এবার রুনাক শান্ত হয়ে এলো। জানে না বাবা কিসের কথা বলছে, কিন্তু মুখ খুললে কি বলতে কি বলে ফেলবে তার কোনো ঠিক নেই। রুদ্ধর বোনকে খাওয়ানো শেষ হতে নিজের খাওয়ার বন্দোবস্ত করলো। তখনই তার মা তার সামনে খিচুড়ি বাড়িয়ে দিল। রুদ্ধ অবাক হয়ে বলল, এখন খিচুড়ি রেঁধেছ বুঝি? আর কারো পাতে তো দেখছি না। নূর বেগম বলল, কারণ তারা তোর আগে খেয়ে নিয়েছে। রুদ্ধ বুঝতে না পেরে ভ্রুকুচকে তাকিয়ে রইল। তারপর বলল, মানে? নূরজাহান বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলের পানে তাকিয়ে বললেন, খিচুড়ি তোর প্রিয় বলে মেয়েটা কাল নিজের হাতে তোর জন্য রান্না করেছিল, একসাথে খাবে বিদায় অপেক্ষাও করেছিল, কিন্তু দেখ, একসাথে খাওয়া তো দূর, মেয়েটা রাতে খাবার ওই মুখে তুলতে পারলো না। ফ্রিজে রাখা ছিল, গরম করে এনেছি, একবার খেয়ে দেখতে পারিস। রুদ্র ঠিক কি বলবে বুঝতে পেল না। মেয়েটা তার অপেক্ষায় ছিল। সে যদি আর কিছুটা পূর্বে বাড়ি ফিরতো তাহলে মেয়েটা নিরাশ হতো না, আর না তো মেয়েটার অমন পরিস্থিতির শিকার হতো। বুকের ভেতর যেন জ্বলন শুরু হলো। মনে মনে ভাবনারা জাগ্রত হলো। মেয়েটা নিজের হাতে তার জন্য রান্না করছে, সকালে নিচ থেকে কাছে এসেছে, ফ্রি হওয়ার চেষ্টা করছে। তাহলে কি মেয়েটা সবকিছু আস্তে আস্তে মেনে নিতে শুরু করেছে? ভাবতেই বুকের ভেতরে নীরব যন্ত্রণা থেমে গেল, যেন শীতলতা ধারণ করলো। খুশি মনে খিচুড়ির বাটিটা এগিয়ে নিয়ে সেখান থেকে এক লোকমা মুখে পড়লো। স্বাদ খারাপ হয়নি, হয়তোই বা কি করে।
তার জন্য মন থেকে যে রান্না করেছে। রুদ্ধ বাকি সব রেখে শুধু খিচুড়ি খেতে থাকলো। ততক্ষণে আদ্রিজা সেখানে এসে হাজির হলো। সম্মুখে তাকিয়ে স্বামীকে নিজের হাতে তৈরি করা খিচুড়ি খেতে দেখে অবাক হওয়ার পাশাপাশি খুশিও হলো। রুদ্ধ পাশে বউকে দেখে কি মনে করে বলে উঠলো, নিজের হাতে খিচুড়ি একবার পরখ করে দেখবেন না কেমন হয়েছে। এদিকে আসুন। পরখ। আদ্রিজা ঠিকঠাক না বুঝলেও স্বামীর কথা শুনে দুপা এগিয়ে কাছাকাছি দাঁড়াতে রুদ্ধ সবাইকে অবাক করে দিয়ে এক লোকমা খিচুড়ি বইয়ের দিকে এগিয়ে ধরলো। স্বামীর ইচ্ছে বুঝতে পেরে আদ্রিজা সেখানে জমে গেল যেন। লোকটা কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আদ্রিজা লজ্জায় অস্বস্তিতে কণ্ঠরোধ হয়ে এলো। চোখ উঁচিয়ে ভয়ে ভয়ে তাকালো উপরের দিকে। সবাই কি ভাববে? কিন্তু তার ভয়কে ভুল প্রমাণ করে দিয়ে সবাই যার যার খাওয়া নিয়ে ব্যস্ত। ভাব এমন যেন এখানে কি হচ্ছে তা কেউ দেখছেই না। আদ্রিজা চোখ ঘুরিয়ে রুদ্ধর দিকে তাকাতে রুদ্ধর চোখ দিয়ে ইশারা করলো খাওয়ার জন্য। আদ্রিজা উপায় না পেয়ে নিচু হয়ে স্বামীর হাত থেকে প্রথম লোকমা মুখে পড়লো, কিন্তু খাবার যেন তার গলাতেই আটকে আছে। বারবার সবার দিকে তাকাতে লাগলো। রুদ্ধ বুঝতে পেরে এক গ্লাস পানি বাড়িয়ে ধরতে আদ্রিজা তা হাতে নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। গ্লাসটা রেখে দিয়ে কাউকে কিছু না বলে ছোট ছোট কদম ফেলে সেখান থেকে চলে গেল। আদ্রিজা যেতে রায়া আর ঈশানী ফিক করে হেসে দিল। নূরজাহান বেগম চাপা হেসে সেখান থেকে চলে গেলেন। রুদ্ধ এসবের ধ্যানই দিল না। নিজের মতো খাওয়া শেষ করে সেখান থেকে উঠে দাঁড়ালো। রোনাককে আদেশ দিল প্রিয় বোনকে কলেজে রেখে আসার জন্য। তারপর নিজে বাইরে এসে আদ্রিজাকে সাথে নিয়ে ছুটলো মেয়েটার ভার্সিটির উদ্দেশ্যে। আর এদিকে ভার্সিটির সামনে এসে গাড়ি থামাতে আদ্রিজা নেমে যেতে ধরলো। পাশ থেকে রুদ্ধ বলে উঠলো, সবাইকে ট্রিট দেওয়ার জন্য যেখানেই যান একা যাওয়ার প্রয়োজন নেই। আমি নাসিমকে বলে দিব সবাইকে সাথে নিয়ে আপনাদের ঘুরিয়ে আনবে। প্রিয়তাকেও সাথে নেবেন, মনে থাকবে তো? আদ্রিজা তো লোকটার হাত থেকে খাবার খেয়েছে ভাবতেই মন কেমন করে উঠছে। লজ্জা লাগছে কেন জানি। এত সময় পাশাপাশি এলেও কোনো কথা বলেনি। এবারও তাকালো না, আর না তো মুখে কিছু বললো। শুধু মাথা নেড়ে হে বুঝিয়ে দ্রুত চলে গেল ভার্সিটির ভেতরে। রুদ্ধ সেদিকে তাকিয়ে থেকে হতাশার শ্বাস ফেলে বিড়বিড় করে বলে উঠলো, আজব মেয়ে, সামান্য একটু খাবার খাইয়েছি বলে এত লজ্জা? তাহলে যখন অন্য কিছু খাবো তখন এই মেয়েকে খুঁজেও তো পাবো না। হে আল্লাহ, দয়া করে অন্তত একটা বাচ্চার বাপ হওয়ার তৌফিক দান করো আমাকে। নিজের মতো করে বকবক করা শেষ হতেই ঘাড় ঘুরিয়ে চললো পার্টি অফিসের দিকে। পার্টি অফিসে আসতে দেখলো ছেলেপুলে সব তার কক্ষে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যে ছেলেটা কাল আহত হয়েছিল সে এখন ভালো আছে। রুদ্ধ সবগুলোকে দেখতে যেন রাগে বিড়বিড়িয়ে উঠলো। কক্ষে রাখা একটা বাঁশের খণ্ড হাতে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে গমগমে স্বরে বলল, এখন বল, সব কয়টা আমার পারমিশন ছাড়া ঝামেলা করার সাহস কই পেলি তোরা? তোদের জন্য আমার কত লস হয়েছে জানিস? আশিক কথা কেড়ে নিয়ে অবুৎসরে বলে উঠলো, হাসপাতালে তো খুব বেশি খরচ হয়নি, তাহলে কি পুলিশ আপনার থেকে অনেক টাকা রেখে দিয়েছে ভাই? বেহুদা কথা শুনে রুদ্র রাগ যেন আরো বেড়ে গেল। রাগী স্বরে বলে উঠলো, এই গাধার দল, তোদের ভুলের জন্য কাল আমার বউকে হতাশ হতে হয়েছে। মেয়েটা আমার অপেক্ষায় ছিল, কিন্তু তোদের জন্য সব উলটপালট হয়ে গেল। জবাব দে দ্রুত, না হলে তোরা আজ শেষ। বলে রাগ মেটাতে যাকে হাতের কাছে পেলো তাকে পেটাতে শুরু করলো। সবগুলো ভয় পেয়ে গেল। কক্ষ থেকে বের হওয়ার জন্য ছোটাছুটি শুরু করে দিল। এদের মধ্যে অন্য একটা ছেলে তড়িঘড়ি করে বলতে শুরু করলো, ভাই ওরাও ইলেকশনের জন্য কাজে নেমে পড়েছে। আমাদের মুখোমুখি হতেই খুব উল্টাপাল্টা কথা বলেছিল। আমরা জবাব দিতে ওরা আগে হামলা করেছিল, বিশ্বাস করুন। আপনাকেও গালি দিয়েছিল। রুদ্র রাগ কমলো কিনা বোঝা গেল না, তবে পিটানো বন্ধ করে দিল। নাসিম দরজা পর্যন্ত এসে সবাইকে পেটাতে দেখে সেখান থেকে কেটে পড়তে চাইলো, কিন্তু তখন ওই রুদ্রর গমগমে স্বর ভেসে এলো, নাসিম ভেতরে আই। নাসিম ভয়কে দূরে ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলে উঠলো, ভাই আমি কিন্তু তোমার সাথে ছিলাম, ঝামেলা কিন্তু আমি মোটেও করিনি। রুদ্র জবাব দিল না, হেঁটে গিয়ে নিজের চেয়ারে বসে গা এলিয়ে দিল। সবাইকে চলে যেতে বলতেই চলে গেল নাসিম ছাড়া। সবাই যেতেই রুদ্র নাসিমের পানে তাকিয়ে নির্দেশ দিল, দুপুরে তোর ভাবির সাথে থাকিস, আর সন্ধ্যার দিকে আমার শ্বশুরকে নিয়ে সসম্মানে এখানে নিয়ে আসবি। এখন ক্লিয়ার কাল কি হয়েছিল? নাসিম স্বস্তির শ্বাস ফেলে সম্মতি জানিয়ে ভাইকে সব বলতে শুরু করলো। কাল কি কি নিয়ে দলের লোকজন ঝামেলা করেছিল, সাথে এটাও বলল, খবর পেলাম খাদ্যমন্ত্রী স্বয়ং এবার ওদের সাহায্য করছে। যদি এটা সত্যি হয় তাহলে মনে করো এবার আমাদের পরাজয় নিশ্চিত। রুদ্ধকে এবার কিছুটা চিন্তিত দেখালো। হঠাৎ খাদ্যমন্ত্রী কেন ওদের সহযোগিতা করতে চাইছে? কি খেলা খেলতে চাইছে এরা? ভোট আসতে শুরু করেছে, এখন এমন ঝামেলা হয়তো প্রতিনিয়তই হবে, তাই ব্যস্ততা বাড়বে। মেয়েটাকে সময় দিবে নাকি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, দুটোই জরুরি। বিভিন্ন ভাবনায় মত্ত হয়ে চেয়ারে শরীর এলিয়ে দিয়ে চোখ বুজে পড়ে রইল সেখানে। আর এদিকে একটা শীতলতম রেস্টুরেন্টে বসে আছে আদ্রিজা, তার সাথে আছে প্রিয়তা রায়, ঈশানী, দিহান আর নাসিম। ভাইয়ের আজ্ঞায় ছুটির মুহূর্তে সবাইকে নিয়ে নিচে এসেছে নাসিম। সবগুলো কলেজ বা ভার্সিটি থেকে সরাসরি এখানে এসেছে। রায়ের পরনে এখনো কলেজ ড্রেস জড়িয়ে। সবাই সুযোগ পেতেই এত এত খাবার অর্ডার করলো, শুধুমাত্র নাসিম আর আদ্রিজা ব্যতীত। রায় বোধহয় সবচেয়ে বেশি। খাবার এনে দিতেই নাসিমের চোখ বড় বড় আকার ধারণ করলো। রায়ের পানে তাকিয়ে মজা করে বলল, একটু কম কম খেতে পারিস না ছোটি, দিন দিন কুমড়ো পটাশ হয়ে যাচ্ছিস তো। রায়ের মুখে আধার নামলো, ঠোঁট উল্টে বলল, আমাকে মোটা বলে একদম খোটা দিবে না ভাইয়া, খেতে আমার খুব ভালো লাগে বুঝেছো। পাশ থেকে ঈশানী নাসিমের উদ্দেশ্যে কড়াসরে বলে উঠল, আপনার ভাগেরটা তো আর খায়নি, না তো আপনার টাকাই খাচ্ছে, তাহলে আপনার সমস্যাটা কোথায়? নাসিম এবার রাগ দেখিয়ে বলল, আপনাকে কিছু বলেছি আমি?
লাগতে আসলে সব আপনার মাথায় ঢালবো মনে রাখবেন। প্রিয়তার আদ্রিজা হা হয়ে তাকিয়ে আছে এদের পানে। এরা দুজন এখন আবার লাগবে বুঝতে পেরে দিহান বাধা দিয়ে বলল, এখানে খাবার খেতে এসেছি, তোমাদের ঝগড়া দেখতে নয়, চুপচাপ খাবার খাও সবাই। দুজনে আর কথা বাড়ালো না, সবাই খেতে শুরু করলো। রায়া খাওয়ার মাঝে বলল, ভাবি মায়ান হিয়ানকে একটা কল করো না, দেখবে আমাদের সবাইকে একসাথে দেখে কেঁদেই ফেলবে। ননদের কথা রাখতে আদ্রিজা ব্যাগ থেকে ফোনটা বের করে ভিডিও কল লাগালো। দুটো রিং হতেই ফোন রিসিভ হলো। ফোনের স্ক্রিনে ভেসে উঠলো দুই ভাইয়ের হাসি খুশি মুখখানা। প্রিয়তা দেখতে সবার আগে হাই জানিয়ে শুধিয়ে বলল, হে আমার টুইন স্বামীজানেরা, কেমন আছেন আপনারা? প্রিয়তাকে চিনতে পেরে দুই ভাই হেসে একই সাথে বলে উঠল, ভালো আপু, তুমি কেমন আছো? প্রিয়তা বলল, স্বামীদের দেখে ভালো আছি খুব। আদ্রিজা কথা বলে যখন ওই ক্যামেরা ঘুরিয়ে সবাইকে এক এক করে দেখালো, তখন ওই দুই ভাইয়ের মুখ কালো হয়ে গেল। ভাই বোনেরা সবাই আনন্দ করছে বুঝতেই হিয়ান কেঁদে কেঁদে বলে উঠল, তোমরা খুব খারাপ ভাবি, আমাদের ছেড়ে কি করে আনন্দ করতে পারো? ছোট দেবরের কান্না দেখে মন খারাপ হয়ে গেল আদ্রিজার। মায়ান ভাইকে কাঁদতে দেখে পাশ থেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না হিয়ান, কাল আমি আর তুইও রেস্টুরেন্টে যাব, ঠিক আছে? হিয়ান সাই জানিয়ে কান্না থামিয়ে দিল। মুখে হাসি ফুটিয়ে কথা বলল সবার সাথে। দেবরের মুখে হাসি দেখে আদ্রিজার মুখেও হাসি ফুটলো। সবার খাওয়া শেষ হতেই নাসিম বলে উঠল, ভাবি আপনারা বাইরে যান, আমি বিল মিটিয়ে আসছি। এতগুলো খাবারের বিল ছেলেটা দিবে, সে তো টাকা এনেছে। নাসিমকে বাধা দিয়ে বলল, না না ভাইয়া, আমি দিচ্ছি, আপনার ভাই আমাকে টাকা দিয়ে গেছে সকালে। শুনে নাসিম ভাবলেশীন ভাবে বলে উঠল, ঠিক আছে দিন তাহলে, আফটার অল আমিও ভাইয়ের থেকেই টাকা পাই, যেই দেই খরচ তো ভাইয়েরই হলো। বলেই হেসে ফেললো। নাসিমের কথা শুনে আদ্রিজাও হেসে ফেললো। বিল মিটিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে এলো। প্রিয়তাকে একটা গাড়িতে উঠিয়ে দিয়ে তারা সবাই এক গাড়িতে চড়ে বসতেই নাসিম সবাইকে নিয়ে মেঘমহলের উদ্দেশ্যে রওনা হলো। আদ্রিজারা গাড়িতে চড়ে সেখান থেকে যেতে রেস্টুরেন্টের ভেতর থেকে একটা যুবক বেরিয়ে এলো, পরনে দামি পোশাক জড়ানো। আদ্রিজাদের গাড়ির পানে তাকিয়ে যুবকটা কিছু চিন্তায় মগ্ন হলো। মুখ জুড়ে ঘামের আস্তরণ দেখা দিল। হাতের পিঠে তা মুছে ফোনটা বের করে কাউকে কল লাগালো, কিন্তু কলটা বোধহয় রিসিভ হলো না। যুবকটার চোখে যেন ভয় লেপ্টে আছে। উপায় না পেয়ে নিজের দামি গাড়িটায় চড়ে নিজেও রওনা হলো গুরুত্বপূর্ণ কিছু কাজের উদ্দেশ্যে। 5 তারকা হোটেলের এক বিলাসবহুল কক্ষে নরম বিছানায় ঘুমে মগ্ন এক দীর্ঘকার পুরুষ। এই অবেলায় কক্ষটার অন্ধকার করে রেখে গভীর ঘুমে মগ্ন সে। মনে হয় রাতে তার ঘুম পূর্ণ হয়নি, তাই দিনের আলোতে রাত বানিয়ে নিজের শরীরকে বিশ্রাম দেওয়ার পায়তারা করছে। তবে তার এই সুখের নিদ্রা ভঙ্গ করতে অন্য এক পুরুষের আগমন ঘটল সেই কক্ষে। পুরুষটাকে বিছানায় শায়িত দেখে অন্যজনের বুঝতে বাকি রইল না কেন তার ফোন রিসিভ হয়নি। ঘুম ভাঙাতে সেও কিছুটা ভয় পেয়ে গেল, তবুও শুকনো রোগ গিলে দুপা এগিয়ে গেল। ঝুঁকে পুরুষটাকে নাড়াতে যাবে তখন ওই ঘুম ঘুম গম্ভীর স্বর ভেসে এলো, যা বলার দূর থেকে বলে চলে যান। হঠাৎ বলে অন্য ছেলেটা ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। জুড়ে একটা শ্বাস টেনে নিয়ে বলে উঠল, তোর কি সেই 3 বছর আগের ঘটনাটা মনে আছে? ওই মেয়েটাকে এতদিন বাদে আজ একটা রেস্টুরেন্টে দেখলাম, সেই মেয়েটাকেও দেখেছি যার জন্য সব ঘটেছিল। তাছাড়া ওই মেয়েকে কাদের সাথে দেখেছি জানিস? এমপি রুদ্রাফিকাদের রুদ্র পরিবারের লোকের সাথে। শুনেছি রুদ্র এক ধর্ষিতাকে বিয়ে করেছে, ভুল না হলে ওই মেয়েটা রুদ্ধর বউ। এবার ভাবতে পারি যদি এটা সত্য হয় আর রুদ্ধ সব জেনে যায়, তাহলে আমাদের সাথে কি করবে রুদ্ধ? জাস্ট খুন করে ফেলবে আমাদের। সাহিত্য ছেলেটা তড়িৎ উঠে বসলো বিছানায়। শ্বেত জমলো যেন কপাল জুড়ে। ভয় পেল কিনা বোঝা গেল না। অস্ফুট স্বরে উচ্চারণ করলো, ঠিক দেখেছিস তো, মেয়েটা সত্যিই রুদ্ধর বউ। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। আজ শুক্রবার হয় 2টি পার্টই দিলাম। তো আশা করছি সবাই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর এই গল্পে আপনাদের সাপোর্ট খুব কম পাচ্ছি। যদি এই গল্প ভালো না লাগে তো বলে দিতে পারেন, তাহলে আর কন্টিনিউ করব না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।